নাথান বোম তাকে দিয়ে যে আপনার এই যে কেএনএফ করা, সে তো ইন্ডিয়ার থেকে অস্ত্র পাচ্ছে, সাহায্য পাচ্ছে, প্রশিক্ষণ সব ভারতেই সে করছে। এটা একটা মানে বান্দরবনটা নিয়ে নেওয়া, নিলে মিজোরামের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হয়ে যায়। কারণ ওই এলাকায় আমি হিল ট্যাক্সে 3 বার চাকরি করেছি, যে মিজোরামে তারা ডাইরেক্ট যেতে চায় কলকাতা থেকে। তো সেটা একটা। পুরো চট্টগ্রামটাকে আপনি দেখবেন ইস্কনের খুব তৎপরতা বেশি ওইখানে। আরেক তৎপর হলো রংপুরে তৎপর কেন? ওইটা নিলে আপনার ওই চিকেন নেকটা প্রসারিত হয়, তখন ওই দিক থেকে সোজা গিয়ে আপনার আসামের সঙ্গে হলদিবাড়ি হয়ে যোগাযোগ করতে পারে। তো এই 2 জায়গায় আমি জানি না, আমি গ্রাউন্ড স্টাডি করে, মান্না ভাই মতো বেশি জানবেন আমার চেয়ে। ইসরায়েলের মতো পলিসি তারা নিয়েছে ওইখানে জমি কেনা, যে জমি কিনে অনেক বেশি দাম দিয়ে, বাইরের থেকে টাকা আসবে, ওখান থেকে জমি নেবে 4 গুণ দাম দিয়ে, 5 গুণ দাম দিয়ে নিয়ে সেইগুলো আপনার এক সময় বলবে যে তোমরা এখানে চলে যাও, এবং ভারত তখন সহায়তা দিবে যে না, এইগুলো তো তারা কিনেছে, এই জমিতে তাদের অধিকার আছে। তো এইটা আমি আপনার এই টিভির মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে আপনারা আর যাই হোক ইস্কনের কাছে বা কোনো হিন্দুর কাছে আপনার জমি বিক্রি করবেন না। আমি খুব দুঃখিত, আমি হিন্দু কথাটা উচ্চারণ করলাম এই জন্য। এটা কোন ক্ষেত্রে বলছেন? এটা আবার অনেকে মিসট্রিট করতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং এ চলে আসতে পারে, সাম্প্রদায়িক কথা হিসেবে অনেকে মনে করতে পারে। আমি বিষয়টা একটু খোলাসা করতে চাই। হিন্দুদের কাছে জমি বিক্রি করবে না বলতে চট্টগ্রাম অঞ্চলে বা ইসকন অধ্যুষিত এলাকায়, নাকি কোন ক্ষেত্রে আপনি বলছেন? ইসকন অধ্যুষিত এলাকায় আমি। আচ্ছা আচ্ছা, ইসকন অধ্যুষিত এলাকায়, কেন এই 2 এলাকাটাকে আমি আমার সাধারণ অনেকে হিন্দুকে ব্যবহার করে তারা এই কাজগুলো করতে পারে। আমি নিজের মতো করে এটাকে আমি এক্সপ্লেইন করি যে এই 2 জায়গাতে আমাদের খুব সতর্ক হতে হবে। কারণ ইসরায়েলে আমরা দেখেছি যে তারা এই পলিসিটা কিন্তু নিয়েছিল, এবং আপনি জানেন যে ভারতের সঙ্গে ইসরায়েলের খুবই গভীর যোগাযোগ, এবং ভারত থেকে হিন্দুরা ওখানে গেছে সৈনিক মুসলমানকে হত্যা করার জন্য, এবং সেটা আপনি দেখেছেন যে মুসলমানদেরকে সমানে তারা ওখানে হত্যা করেছে, এই এখনো করছে আপনার ভারতের সৈন্যরা সেখানে। তো কাজেই আমি মনে করি যে তারা ওই মানে সোজা না খেয়ে একটু ঘুরিয়ে খাওয়া আর কি, মানে পরিস্থিতি সৃষ্টি করে। তারা একদিনে নয়, বহুদিনে এটা কার্যকরী করতে চায়, একদিনে নয়। আপনি দেখেন এই যে বিডিআর বিদ্রোহ যে আমাদের হলো, এখন বিডিআর বিদ্রোহ, আমি ডিজি বিডিআর ছিলাম, আমি নিজে জানি যে সেই বিদ্রোহ দমন করা আর্মির পক্ষে 8 ঘন্টার কাজ ছিল, 8 ঘন্টা অনলি। কিন্তু সেটা তো হয়নি, সেটা হয়নি। না হওয়ার জন্য আমাদের 57 জন অফিসারকে প্রাণ দিতে হলো। এটা একটা মস্ত বড় লেসন আমাদের জন্য, শিক্ষা। এটা পলাশির পুনরাবৃত্তি, আমি বলি পলাশির পুনরাবৃত্তি হয়েছে 2009 সালের 25শে ফেব্রুয়ারি। তো কাজে এই শিক্ষা পাওয়ার পরে আমাদেরকে সজাগ থাকতে হবে যে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি আমাদের উপরে নানান ধরনের ঝড় ঝাপটা ভারতের তরফ থেকে আসতে পারে। তো তার জন্য আমাদের সজাগ অবশ্যই থাকতে হবে। এবং আমি খুব দুঃখিত ওই কথাটা বলার জন্য যে ইসকন এবং তাদের ওই হিন্দুদেরকে ব্যবহার করে ওখানে জমি কিনে মুসলমানদেরকে বিপদে ফেলা, এরকম একটা প্ল্যান আমার ধারণা হয়। মুসলমান তো না, পুরো বাংলাদেশকে বিপদে ফেলা একটা ষড়যন্ত্র তাদের আছে, এটা আমি মনে করি। এবং হাসিনা সরকারের পতনের পরে তারা যেটা এখানে করতে চায়, দেখেন আমার মনে হয় যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে কংগ্রেচুলেশন দিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে, তখন ভারত থেকে কিন্তু বলে দিল যে প্রাক্তন প্রধানমন্ত্রী। তাতে একটা ধারণা হয় আমার যে হাসিনাকে তারা পরিত্যাগ করেছে। করেছে, তাহলে এত আয়োজন কেন? এত আয়োজনটা হলো পরিত্যাগ করেছে, এবং আওয়ামী লীগকেও তারা পরিত্যাগ করেছে, দেখছে এখানে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাহলে তারা করছে কেন? তারা করছে এইটাই যে তাদের যে ইনভেস্টমেন্টগুলো আছে এখানে, কালচারাল ইনভেস্টমেন্ট, অন্য যে ওগুলোকে টিকিয়ে রাখার জন্য প্রহরীর দরকার, টেকনিক্যাল লোক দরকার। অনেকে বলছেন যে এই আপনার ফারুকি তাদের মধ্যে একজন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আচ্ছা, যে এইরকম লোকগুলোকে জায়গা মতো বসিয়ে দিয়ে, তো ওইটাকে তারা পিসফুলি এটা করতে পারে। এক ধরনের কনস্পিরেসির মাধ্যমে তারা যে মানে স্টেবিলিটি নষ্ট করছে, ধ্বংস করছে, তাহলে তারা কতটুকু সফল হবে? এটা তো তাদের ক্যালকুলেশন কি আমি ঠিক জানি না। তবে একটা জিনিস আবার যেটা মনে হয়, তারা সাবজুগেট করতে চায়। আপনি দেখবেন এই যে 16 বৎসর
পুরো 16 বছরে শেখ হাসিনার সময় প্রত্যেক দিনেই লোক আমাদের সীমান্তের লোক মেরে যায়। তারপর লাস্টে আপনি দেখবেন যে নিশ্চয়ই ভিডিও দেখেছেন আপনি, যে ভিতরে বাড়ি আমাদের গ্রামে মানে আমাদের দেশের মধ্যে ঢুকে কিন্তু গুলি করতেছে বিএসএফ। আমাদের সৈনিক বিএসএফ সৈনিককে, বিডিআর সৈনিককে মেরে ফেলেছে, বিজিবি সৈনিককে। কোনো প্রতিবাদ কিন্তু হয়নি। এই উদ্দেশ্যটা হলো আমাদেরকে মানসিকভাবে দুর্বল করা। তো এইটা একটা ক্যাম্পেইন তাদের, এই যেটা আপনি বললেন যে বিভিন্ন ভাষায় তারা সারা পৃথিবীতে ক্যাম্পেইন করছে। তারা যদিও জানে যে এটা সারা পৃথিবী খাবে না, কারণ অনেক পৃথিবীর বিভিন্ন এজেন্সি আছে, এখানে স্যাটেলাইট আছে, তারা স্পাই স্যাটেলাইট আছে, তার মাধ্যমে তারা এখানকার সব কিছু খবর রাখতেছে আমেরিকা। তারপরেও তারা এটা করতেছে, কারণটা হলো আমি 2 বার ভারতে গেছি কনফারেন্স করার জন্য বর্ডার লেভেলে, এবং ওরা 2 বার এখানে আসছে। তাতে আমার ধারণা হয়েছে, এটা আমার সঙ্গে সবাই একমত হবে বলে মনে হয় না আমার, এরা দিজ আর ভেরি লো গ্রেড পিপল, মানুষগুলো খুব লো গ্রেডের, এবং খুব চিন্তাগুলো খুব খুব নিচু মানের। আমি একটা উদাহরণ দিই আপনাকে, আমার ব্যক্তিগত উদাহরণ। রৌমারী যুদ্ধ যখন হচ্ছিল ওদের সঙ্গে, পদুয়া রৌমারী নেতৃত্বে আপনি ছিলেন তো বাংলাদেশের পক্ষে। জি। তো আমি অ্যাকচুয়ালি আমি কম্পিউটার হ্যান্ডেল করতে আমি পারি না, আর মান্না ভাই তো আমার চাইতে বয়স্ক মানুষ, উনিও পারেন বলে আমার মনে হয় না। তো আমি পারি না। তো আমি মোবাইলে আমার যত কিছু আপনি দেখবেন টকশো সব আমি মোবাইলে করি। তা আমার এডিসি দৌড়ে এসে আমাকে বললো যে স্যার প্রোপাগান্ডা হচ্ছে। কেমন? যে ইন্টারনেটে তারা প্রচার করছে ভারত ছবি দিয়ে যে আমাদের ট্যাং ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করেছে, আমাদের সৈন্য ভারতকে আক্রমণ করেছে, সারা পৃথিবী তারা প্রচার করতেছে। অ্যান্ড ডিজিবিএসএফ এর স্টেটমেন্ট দিচ্ছে মাঝে মাঝে। আমি ঠিক আছে, এই প্রিন্ট নিয়ে আসো। দেখে তো আমার একেবারে মাথা খারাপ হয়ে গেল, কি ব্যাপার। তা আমি সঙ্গে সঙ্গে বললাম যে যত সাংবাদিক আছে ইন্টারকন্টিনেন্টালে যাও, এখানে যাও, সেখানে যাও, এপি টেপি যা পাও, রয়টার যা সিএনএন বিবিসি, সবগুলোকে ধরে এখানে নিয়ে আসো, লাঞ্চের ব্যবস্থা করো। সবগুলোকে নিয়ে আসলো, বাংলাদেশের সাংবাদিক সব নিয়ে আসলো। তারপরে আমি ব্রিফিং দিলাম যে না, আমাদের এইসব কিছুই না, আর্মি ইনভলভই হয়নি, বরং আমাকে কন্ডেম করা হয়েছে আর্মির তরফ থেকে। ওই সময় জেনারেল মুস্তাফিজ ছিলেন চিফ অফ আর্মি স্টাফ, যে কোনো হেল্প করা হবে না। তা আমাদের কোনো, এটা আমাদের বিডিআরই, তখন তো বিডিআর ছিল, বিডিআরই যুদ্ধ করতেছে। তারপরে আমি ব্রিফ করলাম, এবং সঙ্গে সঙ্গে ওই ব্রিফ আপনার এতে ইন্টারনেটে চলে গেল। তারপরে যে স্টেটমেন্টটা আসে শুরু, বিজিবি বিএসএফ সেড দিস, বিডিআর সেড দিস। আচ্ছা, কাউন্টার হয়ে গেল তারা। এর পরেও দেখেন আপনি, আরেকটা ঘটনা বলি, ওই সময় যুদ্ধ থেমে গেল। থেমে যাওয়ার পর তার তো পরাজয় বরণ করলো। তো বরণ টরণ করে যাওয়ার পরে আমার ডাইরেক্টর অপারেশন, এটা কেন আমি আপনাকে কিন্তু আমি এক্সপ্লেন করতে পারবো না। আমাকে এসে বলতেছে যে স্যার, ওই সময় আদভানি ছিলেন, আপনার লালকৃষ্ণ আদভানি ছিলেন হোম মিনিস্টার, বলে স্যার ওই গুরুবচন সিং জগৎ, উনি হলেন ডিজিবিএসএফ, ওনাকে স্যার ডেকে খুব গালাগালি করেছে যুদ্ধে পরাজয় বরণ করার জন্য, এবং তার চাকরি থাকবে না। তা আমাকে রিং করে বলেছে যে ডিজি কে একটু বলো আমার সঙ্গে যেন কথা বলে, আই উইল বি মেন্টালি লিটল স্টেবল যদি কথা বলে। তা আমি বললাম, এটা কি তুমি কথা বলতেছো রে ভাই, ও হেরে গেছে, তো আমি তার সঙ্গে কথা বলতে যাবো কেন? তার হোম মিনিস্টার তাকে নিয়ে যায়, রিভিউ করেছে, কি করেছে না করেছে, আমি তো ওটা কি বলবো। আর না, খুবই ইনসিস্ট করা শুরু করলো। আরও কয়েকজন অফিসার এসে বললো যে স্যার আপনি কথা বলেন। কথা বললাম আমি, তো বললাম যে লুক ম্যান, দিস হ্যাপেন্স, ইউ হ্যাভ লস্ট, ইটস অল রাইট, ওকে, নো প্রবলেম, উইল হ্যান্ড ওভার ইউর ডেড বডিজ অ্যান্ড অল। পরের দিনে মানে ওই দি হিন্দু টিন্দু সব এগুলোতে বের হয়েছে, বিডিআর হ্যাজ অ্যাপোলোজাইজ টু ডিজিবিএসএফ। বলেন। তা আমি আমার অপারেশন ডাইরেক্টর অপারেশনকে ডেকে বললাম যে এই তো হলো আউটকাম।